জামাত শিবির ও কৌমিদের মধ্যে সংলাপ কি আদৌ সম্ভব? এটা কি সংলাপের উদ্যোগ না পরিকল্পিত কিছু? দর্শক, আমি সুস্পষ্টভাবে লক্ষ্য করছি এবং আমাদের বিশ্লেষণ হচ্ছে কৌমিদের একটা অংশ পরিকল্পিতভাবে জামাত শিবিরের সাথে সংলাপ করার নামে বিশেষ উদ্দেশ্য চারিতার্থ করার চেষ্টা করছে। এর পেছনে রহস্য আছে, এটা উদ্দেশ্যমূলক, এটা কোনো সমাধান চেষ্টা নয়। দর্শক, আপনারা অলরেডি জেনে গিয়েছেন, এটা নিয়ে মোটামুটি সোশ্যাল মিডিয়ায় তোলপাড়, জবাব পাল্টা জবাব চলছে। বাংলাদেশের একজন কৌমি আলেম, মোটামুটি জনপ্রিয় বক্তা, যদিও তিনি আলেম হিসাবে যতটা না জনপ্রিয়, তার চাইতে কারাগার থেকে বের হয়েছেন মজলুম হিসাবে স্পেশালি জনপ্রিয়তা পেয়েছেন। এবং মুফতি আলী হাসান ওসামা সাহেবের কথা বলছি, তিনি বক্তা হিসেবে যতটুকু জনপ্রিয়তা পেয়েছেন তার একটা বড় কারণ তাকে জামাত শিবির প্রমোট করেছে। জামাত শিবিরের লোকজন কেন প্রমোট করেছে? কিছু ন্যাচারাল অ্যালগোরিদম আছে। চরমোনার বিরুদ্ধে বলেছে, এই কারণে তাকে প্রমোট করেছে। তো এগুলো একেবারেই স্বাভাবিক, এটা আমরা বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে দেখে আসি অ্যালগোরিদম। তো এই মুফতি আলী হাসান ওসামা সাহেব, তিনি নিঃসন্দেহে কৌমি আলেম, যদিও কৌমিদের একটা বড় অংশ তাকে ওন করতে চায় না, তাকে আবার দেওবন্দি আউটফিট থেকে বের করে দিতে চায়, বিচ্ছিন্নতাবাদী, খারিজি কিংবা মানহাজি নানান কিছু বলতে চায় তাকে। এবং চরমোনাই এবং মুফতি আলী হাসান ওসামার মধ্যে বড় ধরনের ডিসকর্ড রয়েছে। তিনি একটা প্রস্তাব দিয়েছেন, যে প্রস্তাবটা রহস্যজনক। প্রস্তাবটা আপনাদেরকে একটু শোনাই। চলমান পরিস্থিতিতে দ্বন্দ্ব নিরসনে করণীয়। কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের কেন্দ্রীয় পরীক্ষার একটি প্রশ্নকে কেন্দ্র করে কওমি পড়ুয়া ও জামাত সমর্থক ভাইদের মধ্যে তুমুল বাকযুদ্ধ ও ব্যাপক কথা কাটাকাটি হচ্ছে। সম্ভবত ভাই নুরুজ্জামান নোমানী ও মাওলানা আবুল কালাম আজাদ বাশার সাহেবের পোস্টকে কেন্দ্র করে এই সমস্যা ব্যাপক আকার লাভ করেছে। তিনি ভূমিকায় ভুল করেছেন। যদিও আমি বরাবরের মতোই বলবো, আলী হাসান ওসামা সাহেব জামাত শিবির, মওদুদি বা এদের প্রতি কিছুটা সিম্প্যাথেটিক, কারণ এদের সাথে মিশেছেন কারাগারে, এই কারণে ইতিবাচক ধারণা রাখেন। তিনি মাওলানা মওদুদি বা জামাতের বিরোধিতা করলেও কিছুটা ইনসাফ মেনটেনের চেষ্টা করেন। একেবারে ইসলাম থেকে খারিজ করে দেওয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে খারিজ করে দেওয়া ফেরকায়ে বাতিলা, মানে এটা সরাসরি আলী হাসান ওসামা সাহেব জামাত শিবির সম্পর্কে মনে করেন না, মাওলানা মওদুদি সম্পর্কে মনে করেন না, যদি ইখতিলাফ পোষণ করেন। এটা আমি আগেও বলেছি, এখনও বলব। কিন্তু আলী হাসান ওসামা সাহেব যে ভুলটা করেছেন এখানে, এই বিষয়টা প্রকট আকার ধারণ আবুল কালাম আজাদ বাশার এবং নুরুজ্জামান নোমানী সাহেবের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নয়, বরং কওমি মাদ্রাসা কর্তৃপক্ষের উস্কানিমূলক প্রশ্ন, উদ্দেশ্যমূলক। এটা আমি ব্যাখ্যা করেছি যে সরকারের কোনো অংশের প্ররোচনায়, কোনো অর্থের বিনিময়ে এই কাজ হয়ে থাকতে পারে, উম্মার মধ্যে একটা ইফতেরাক তৈরি করার জন্য। যেই মুহূর্তে পাঠ্যপুস্তক ইস্যুতে আহলে হাদিস, মওদুদিবাদী, জামাতি, দেওবন্দি, মানে যত আছে, এমনকি সুন্নি, সবাই এক প্ল্যাটফর্মে আসতে যাচ্ছে, আকিদার ক্যাচাল অনেকটা বন্ধ হয়ে যাচ্ছে, সেই মুহূর্তে এই মওদুদিবাদ, অমুক তমুক পরীক্ষার প্রশ্নপত্রের সামনে আনা, এটা সরকারি প্রজেক্টের অংশ হয়ে থাকতে পারে। এটা অনেক দিন বন্ধ ছিল, আমি বলেছি। অতএব এই বিষয়টা প্রকট আকার ধারণের জন্যে ডক্টর আবুল কালাম আজাদ বাশার কিংবা নুরুজ্জামান নোমানী সাহেব মোটেই দায়ী নয়, সামান্যতম দায়ী নয়। এই দায়ী করাটা, এটাই তার প্রথম স্টার্টিংয়ে ভুল, আলী হাসান সাহেবের ভূমিকায় ভুল। তবে উভয় পক্ষের প্রতি একটা ইতিবাচক বা সম্মান দিয়ে আলী হাসান ওসামা সাহেব কথা বলেছেন, এটা তিনি বরাবরই বলেন। অন্তর্দ্বন্দ্ব কখনোই কল্যাণ বয়ে আনে না। তাই এই সমস্যার সমাধান আমি একটি প্রস্তাব পেশ করছি। মানে এটা সমস্যা সমাধানে উনি অ্যাটলিস্ট বিশ্বাস করেন। অনেকে তো সমাধানযোগ্যই মনে করেন এরা বাতিল, এদের সাথে কিসের সমাধান, এগুলো একেবারে সব ছাড়তে হবে, মওদুদিবাদ একেবারে সব ছেড়ে আসতে হবে, এরকম প্রান্তিক কথা বলেন। তিনি অ্যাটলিস্ট সমাধানযোগ্য মনে করেছেন, এজন্য তিনি ধন্যবাদের যোগ্য। যেহেতু নোমানী ভাই ও মাওলানা বাশার সাহেবের বক্তব্য হলো কওমি আলেমরা মাওলানা মওদুদি সাহেবের উপর মিথ্যাচার ও জুলুম করছে, আর কওমি পড়ুয়াদের বক্তব্য হলো বাস্তবেই মাওলানা মওদুদির অনেক ভালো কাজের ভিড়েও মৌলিক কিছু ভুল রয়েছে, তাই একমাত্র পারস্পরিক আলোচনা পর্যালোচনা দ্বারাই বেরিয়ে আসতে পারে কাঙ্ক্ষিত সমাধান। দুইটা বিষয় এখানে আলী হাসান সাহেব একটু নিরপেক্ষ ভাব নিয়েছেন, যে জামাত শিবিরের লোকজন এটা মনে করে, কওমি পড়ুয়ারা মনে করে, অথচ তিনি নিজেও কিন্তু একটা পক্ষ, তিনি নিজের মতামত দিতে পারতেন, না দিয়ে তিনি একটা নিরপেক্ষ ভাব নিয়েছেন। এটা তার একটা মার্কেটিং পলিসি। এক একজন বক্তার যারা ওয়াজ করেন, যেমন আলী হাসান সাহেব, তিনি ট্রেন্ডিং টপিক তার খুব পছন্দের,
অতএব ট্রেন্ডিং টপিক বা ভাইরাল টপিক এগুলো নিয়ে তিনি কথা বলবেন একেবারেই স্বাভাবিক, এবং বলার ক্ষেত্রে মার্কেট ডিমান্ড তিনি খুব ভালোভাবে খেয়াল করেন। এবং তার যে আজকে জনপ্রিয়তার মূল কারণ হচ্ছে চরমোনাইয়ের বিরুদ্ধে বলা, এটা কিন্তু একটা মার্কেট ডিমান্ড। চরমোনাইয়ের বিরুদ্ধে বললে জনগণ পছন্দ করে, ইসলামপন্থীরা বা যারা নেটিজেন তারা পছন্দ করে, তাকে ভাইরাল করতে, সেটাই কিন্তু হয়েছে। তো এখন এই যে কৌমিরা অনেকে মনে করে যে অনেক ভালো কাজের ভিড়ও মৌলিক কিছু ভুল রয়েছে, এত সহজে মনে করে না। কিছু ভুল, মৌলিক ভুলেরও বিভিন্ন লিমিট আছে। কিন্তু কৌমিদের একটা অংশ মনে করে একেবারে ফেরকায়ে বাতেলা। ফেরকায়ে বাতেলা মানে কি? শিয়া কাদিয়ানিদের মতো, মওদুদি কাদিয়ানি ভাই ভাই, ভালো কাজের মধ্যেও কিছু ভুল ত্রুটি রয়েছে, এরকম সব ধারণা থাকলে তো এই ঝামেলা হয় না। ঝামেলা তো যখন ফেরকায়ে বাতেলা শিয়াদের কাতারে ফেলে দেয় তখন। এই কাতারে ফেললে তো তাদের সাথে বিবাহ শাদীও জায়েজ কিনা সেই ফতোয়া নতুনভাবে ভাবা উচিত। কৌমিদের পার্সপেক্টিভ থেকে বলছি, জামাত এগুলো নিয়ে কখনো মাথা ঘামায় না। তো বুঝতে পেরেছেন যে আসলে আলী হাসান ওসামা সাহেব এখানে মার্কেট ডিমান্ড এবং কিছু কৌশল নিয়েছেন, যেটা একেবারেই আন্তরিকতার সাথে সমাধানের জন্য তিনি এগিয়ে এসেছেন মোটেই আমার কাছে মনে হয় না। অতএব এটা কোনো খুলুসিয়াতপূর্ণ উদ্যোগ, এটা আমি অ্যাটলিস্ট আমার পার্সপেক্টিভে মনে করি না। মাওলানা মওদুদির ব্যাপারে অতীত আকাবের ওলামায়ে দেওবন্দের মূল আপত্তি কি কি, এগুলোর যৌক্তিকতা বাস্তবতা কি, আর এসবের জবাবে তাদের অবস্থান কি, এ নিয়েই হতে পারে এই ভার্চুয়াল সংলাপ। মানে ভার্চুয়াল সংলাপের প্রস্তাব করছেন। দেখেন এখানে ভার্চুয়াল সংলাপ বা এই বিষয় নিয়ে যে টপিক বা যে পয়েন্ট অফ ডিসকর্ড নিয়ে কথা বলার কথা তিনি বলেছেন, এখানে ভার্চুয়াল সংলাপ ব্যবহার করা এটা হচ্ছে মূল বিষয়টাকে ধামাচাপা দেওয়ার একটা কৌশল। এগুলোকে সংলাপ বলে না, এটা হচ্ছে বহাস মোনাজেরা, এটা হচ্ছে বাস্তব। এখন বহাস মোনাজেরা বললে তো আবার উদারবাদী লোকজন আমরা আবার এগুলোকে নেগেটিভলি দেখি, এই জন্য বহাস মোনাজেরা বলেননি, এই জন্য সংলাপ বলছেন। এটা আর একটা কৌশল। এই বিষয় নিয়ে এটা সংলাপের কিছু না, এটা বহাস বা মোনাজারার বিষয়। সংলাপ কি বিষয় হয়? সংলাপ মানে কি? সংলাপ হয় যে বিষয় নিয়ে তেমন কোনো ঐক্যমত মানে দ্বিমত নেই, ওই বিষয় নিয়ে একই পক্ষের লোকজন ওই বিষয় নিয়ে বিভিন্ন কথা বলে, একজনের মূল প্রবন্ধ উত্থাপন করবে ইত্যাদি ইত্যাদি। সাধারণত হ্যাঁ, সংলাপ বিতর্কিত বিষয় হতে পারে একটা ঐক্যমতে আসার জন্যে, কিন্তু যেসব বিষয় এই বিষয়টা যুগ যুগ ধরে যেভাবে চলে আসছে সেটা সংলাপের বিষয় না, এটা মোনাজেরা কিংবা বহাসের বিষয়। আর সংলাপের কথা অতীতে কওমি কোনো আলেম বলেনি, তারা সবাই মোনাজেরা বহাসের কথা বলে আসছে। যাই হোক, তাও আবার ভার্চুয়াল, এটা কোনো কথা? ভার্চুয়ালি যেটা প্রায় 100 বছরের কাছাকাছি হয়ে গিয়েছে কেউ সমাধান করতে পারলো না, আর ভার্চুয়ালি 2-4 জনে বসে সমাধান করে ফেলবেন, একেবারে হালকা, অযৌক্তিক, ভিত্তিহীন, বাস্তবতা বিবর্জিত প্রস্তাব। এটার কোনো ফলাফল নেই, এগুলো করে কোনো লাভ নেই, এগুলো কোনো সম্ভাবনাও নেই, কোনো উপকারিতাও নেই, জাস্ট সোশ্যাল মিডিয়ায় আলোচিত হওয়া। যদি ফেস দ্য পিপল বা কেউ দুই গ্রুপকে বসাতে পারে তাহলে মিলিয়ন অ্যান্ড মিলিয়ন ভিউ হবে, এক পক্ষ আর এক পক্ষকে গালাগালি করবে, মাঝখানে যারা বক্তব্য দিবে তারা একটু ভাইরাল হয়ে যাবে। এছাড়া আলাদা কিছু আছে বলে মনে করি না উপকারিতা। এই যে আবারও বলি যে যুগ যুগ ধরে প্রায় 100 বছর হয়ে গিয়েছে সমাধান করতে পারলো না, আর ভার্চুয়াল সংলাপে সমাধান করবে 2-4 জন, এত সহজ? আলোচনা এক পক্ষ থাকবে আমিও মুফতি রেজাউল করিম আবরার, এই কথাটাই তো শ্যালো কথা। রেজাউল করিম আবরার তাকে তো আলী হাসান ওসামা নিজেই মানেন না, আর আলী হাসান ওসামাকে তো রেজাউল করিম আবরার মানেন না, ভ্রান্ত মনে করেন, কারণ চরমোনাইয়ের লোকজন তো আলী হাসান ওসামাকে দেখতেই পারে না। আর কৌমিদের মুরব্বী যারা, তাকে একটা বড় অংশ এই আবরার হোক আর আলী হাসান হোক এদেরকে তো বিচ্যুত মনে করে। বিশেষ করে আলী হাসানকে কৌমিদের তারা বড় বড় আকাবির অউনই করে না, যে এ আসলে বেয়াদব, একবার প্রকাশ্যে বেয়াদব বলে। অতএব কৌমিদের বা দেওবন্দীদের প্রতিনিধিত্ব করার সামান্যতম লেজিটিমেসি এই দুইজন রাখে না, কারণ এই দুইজনের একজন সরাসরি চরমোনাইয়ের সাথে জড়িত। চরমোনাই সেমি দেওবন্দি, সেমি জামাতি, সেমি এখওয়ানি বলা হয়, অতএব দেওবন্দিরা পুরোপুরি অউন করবে না। আবার আলী হাসান ওসামাকে তো বেয়াদব বলে অলরেডি খারিজ করে দিয়েছে। অতএব এগুলো কোনো সমাধান বা কিছুই না। এগুলো তাহলে কেন এই প্রস্তাব দিয়েছেন? কয়েকটা, যে একটু আলোচনায় আসা, একটু মধ্যমপন্থী সাজা, এটা আলী হাসান ওসামা সাহেবের ভাইরাল টপিকের পার্ট হতে চাওয়ার যে একটা বৈশিষ্ট্য তার মধ্যে আছে, তার রিফ্লেকশন এটা হতে পারে। আবার রেজাউল করিম আবরারের সাথে যতই বাজাবাজি থাকুক, ভিতরে ভিতরে যোগাযোগ তো সবার সাথে আছে, যেমন আমাদের সাথেও তো সবার যোগাযোগ আছে। আওয়ামী লীগের সমালোচনা করি, আওয়ামী লীগের এমপি মন্ত্রী অনেকের সাথে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক,
পর্দার অন্তরালে অনেক সম্পর্ক থাকে। রেজাউল করিম আবরার তো এখন একটু দায়িত্বশীল মানুষ, বড় পোস্ট পেয়েছেন, এই জন্য তিনি আগের মতো বহসবাজি করতে পারেন না। তিনি এখন একটু ঐক্যের ফেরিওয়ালা এই ধরনের একটা ক্যারেক্টার তাকে চিত্রিত করতে হয়। এই জন্য তিনি বলতে পারছেন না, হতে পারে রেজাউল করিম আবরারের বুদ্ধিতে বা পরামর্শে এই প্রস্তাবটা দিয়েছেন আলী হাসান। এটা রেজাউল করিম আবরারের ব্রেন চাইল্ড হতে পারে, কারণ এই ভার্চুয়াল সংলাপ বা এগুলোতে অংশগ্রহণ করতে অতীতে আলী হাসান সাহেবকে দেখিনি, এই ধরনের কাজ করতে দেখেছি আমরা রেজাউল করিম আবরারকে। অতএব এই প্রস্তাবের নেপথ্যে চরমোনাই কিংবা রেজাউল করিম আবরার তারা থাকতে পারে, রহস্য হিসেবে আমি এটাই মনে করি। আর কী জন্যে? একটা ফেতনা সৃষ্টি করা। সরকারের বিরুদ্ধে নানান টপিক আছে, পাঠ্যপুস্তক থেকে শুরু করে শিক্ষা কারিকুলাম, নানান বিষয় সামনে আছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না, এগুলো থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরানো, জনগণকে এইসব বিষয় নিয়ে ব্যস্ত রাখা, এরকম প্রজেক্ট সরকারের পক্ষ থেকে অ্যাসাইনমেন্ট চরমোনাইকে হয়তো বা দেওয়া হতে পারে। তার অংশ হিসেবে এই বিষয় নিয়ে একটা জল ঘেলা করার কৌশলের অংশ হিসেবে এই ধরনের অযৌক্তিক ফালতু প্রস্তাব, আই রিপিট দিস ইজ ফালতু প্রস্তাব, সংলাপে বসা। কিসের সংলাপ? এগুলো জামাত শিবির চার আনারও মূল্য দেয় না। জামাত শিবির মাওলানা মওদুদীর লেজিটিমেসির জন্য কোনো কওমি হুজুরের সার্টিফিকেটের তোয়াক্কা করে না, তাদের সার্টিফিকেটের কোনো দরকার নেই। তাদের কথা অনুযায়ী কি জামাত শিবির মওদুদী মতবাদ এগুলোকে লেজিটিমেট করতে হবে? মোটেই না, এটা অতীতও করেনি, এগুলো কেয়ারই করে না। আর ডক্টর আবুল কালাম আজাদ বাশার কিংবা নুরুজ্জামান নোমানী তারা জামাত শিবিরের প্রতিনিধিত্ব করতে সক্ষম নন, বা জামাত সংগঠন হিসাবে তাদেরকে সব কাজ করতে অনুমতি দিবে না। ব্যক্তিগতভাবে চাইলে করতে পারে, এটা কেউ ফেরাতেও পারবে না। অতএব এগুলো আসলে কিছু না, এগুলো ফাও বিষয়। যাদের নাম বলা হচ্ছে তারা কেউই কোনো পক্ষেরই প্রতিনিধিত্ব করতে পারছেন না, বা প্রতিনিধিত্ব করার অনুমতি তাদের মুরব্বীরা কাউকেই দিবেন না। আরেক পক্ষে মাওলানা আবুল কালাম আজাদ বাশার ও নুরুজ্জামান নোমানী। যে কোনো নিরপেক্ষ ভার্চুয়াল প্ল্যাটফর্মে পারস্পরিক আলোচনা সাপেক্ষে হতে পারে এই সংলাপ। এতে ইনশাল্লাহ দেশ ও জাতির ফায়দা, বই ক্ষতি হবে না। পুরোটাই ক্ষতি, পুরোটাই ক্ষতি। সরকারের প্রজেক্ট, ওই যে মূল বিষয় থেকে জনগণের ফোকাস এই দিকে আসবে, দ্রব্যমূল্য বাড়বে, কিছু বলবে না কেউ। পাঠ্যপুস্তকের কাজ 12টা বাজাবে, ওগুলো নিয়ে জনগণের দৃষ্টি থাকবে না। আলেম ওলামারা যতটুকু কাছাকাছি এসেছিল আরও দূরে যাবে, এটাই হচ্ছে ফায়দা, এছাড়া কোনো ফায়দা নাই। উপরন্তু সব ভুল বোঝাবুঝি নিরসন হয়ে জাতি একটা ক্লিয়ার বার্তা পাবে ইনশাল্লাহ। এত হালকা ধারণা রাখেন আলী হাসান ওসামা, আমার জানা ছিল না। যেটা শত বছর যাবৎ সমাধান করতে পারো না, আর তারা চারজন, যারা কেউই দুই পক্ষের কোনো পক্ষের প্রতিনিধিত্ব করতে পারে না, তারা চারজন এটা সমস্যা সমাধান করে ফেলবেন, মানে একেবারেই শ্যালো ধারণা। দর্শক, এই ধরনের এগুলোর তো কোনো যৌক্তিকতা নাই, আমি তো বোঝালাম। আর বাস্তবে ফিজিক্যাল কোনো বহাস যদি হয়, জামাত কখনো বহাসে যাবে না, কারণ বহাসের মাধ্যমে বহাস অনেক ক্ষেত্রে বহাস মোনাজেরা এটা সালাফদের যুগে ছিলই না। সালাফদের তৃতীয় ধারার মধ্যে কিছুটা ছিল, কিন্তু অনেক আলেম এটাকে অনুমোদনই করে না। ইতিহাস বলে বহাসের মাধ্যমে কোনোদিন কোনো বিষয়ের সমাধান হয় না, কোনো রহস্য উদ্ঘাটন হয় না। যেমন আহলে হাদিসের সাথে তো অনেক বহাসবাজি করেছে এই কৌমিরা, কোনো বিষয়ে হাত মোনাজাত করা কিংবা রফুল ইয়াদাইন, জোরে আমিন বলা নিয়ে কত মোনাজেরা, কত বহাস, এতে কিছু হয়েছে? কেউ কোনো পক্ষ হার মেনেছে? মোটেও হার মানে। অতএব এগুলোর কোনো ফায়দা আছে বলে আমি মনে করি না, এতে কোনোদিন সমাধান হয় না। আর বাস্তব ভিত্তিক ফিজিক্যালি শারীরিকভাবে উপস্থিত হয়ে যদি বহাসের কোনো আয়োজন আসলেই জামাত শিবির আর কৌমিদের মধ্যে করা হয়, তাহলে ওটা হবে মারামারি। কৌমিরা সরকারের একটা লোক, যেহেতু সরকার দালাল আছে, তারা সরকারের পুলিশ টুলিশ ম্যানেজ করে আসবে, জামাতের পক্ষ থেকে যাবে, তাদেরকে ওখানে পেটানো হবে। মানে এই বহাসের ফলাফল এইগুলো। আর দুই পক্ষই যদি শক্তি নিয়ে যায়, মারামারি হবে। অতএব এইসব বহাস এটা কোনো এলমি বিষয় না, বরং যার যার কাজ করেন। কৌমিরা আপনারা কি বলছেন কি আপনাদের সার্টিফিকেট নিয়ে জামাত শিবির চলে না, বা ওগুলোর কোনো প্রয়োজনই মনে করে না। আপনারা নিজেদের আকিদাগুলো সংশোধন করেন। চরমোনাইয়ের বিরুদ্ধে আলী হাসান ওসামা যা বলেছেন, পারলে সেগুলো নিয়ে কথা বলেন। এগুলো নিয়ে বলার কোনো প্রয়োজন নেই, এগুলো নিয়ে কেউ বলবে না। তবে হ্যাঁ, আপনারা অন্যায় করলে তার জবাব দেওয়া হবে। এতে আপনাদের ক্ষতি হবে, জনগণের কাছে আপনাদের গ্রহণযোগ্যতা কমবে, ওয়াজের দাওয়াত কমবে, আপনাদের রিলিজিয়াস সুপ্রিমেসি যেটা ছিল দিন যেভাবে কমবে। চিন্তা করেন, আজ থেকে 30-40 বছর আগে কওমি হুজুরদের যে সামাজিক অবস্থান ছিল, হুজুর বলতে তাদেরকেই বোঝানো হতো। এখন মানুষ তাদেরকে অতটা শ্রদ্ধা করে? তাদের সে অবস্থান আছে? নাই, আরও যাবে। যত এইসব উদ্ভট মিথ্যা অপবাদ দিবেন মৃত মানুষ সম্পর্কে, তত সামাজিকভাবে বিচ্ছিন্ন হতে থাকবেন। অতএব দর্শক, এ ধরনের কথিত সংলাপ বা মোনাজেরা এগুলো ভিত্তিহীন,
এগুলো রহস্যজনক, এগুলো চরমোনাইয়ের প্রেসক্রিপশনে এই ধরনের উদ্যোগ বা প্রস্তাব এর কোনো ফলাফল কখনোই আসতে পারে না, এবং জামাত শিবির এতে ইন্টারেস্ট বোধ করছে না, সেটা অলরেডি জানিয়ে দিয়েছে যাদের নাম জড়িয়ে এই প্রস্তাব করা হয়েছে তারা।